শোকেসে রাবারের দস্তানা দেখে এক আইরিশম্যান আরেক আইরিশম্যানকে জিজ্ঞেস করেছিল, জিনিসটা কোন কাজে লাগে? দ্বিতীয় আইরিশম্যানও সেই রকম বলল, জানিস নে, এ দস্তানা পরে হাত ধোয়ার ভারী সুবিধে। হাত জলে ভেজে না, অথচ হাত ধোয়া হলো। কুঁড়ে লোকের যদি কখনো শখ হয় সে ভ্রমণ করবে, অথচ ভ্রমণ করার ঝুঁকি নিতে সে নারাজ হয়, তবে তার পক্ষে সবচেয়ে প্রশস্ত পন্থা কাবুলের সংকীর্ণ উপত্যকায়, কারণ কাবুলে দেখবার মতো কোনো বালাই নেই। 3 বছর কাবুলে কাটিয়ে দেশে ফেরার পর যদি কোনো সবজান্তা আপনাকে প্রশ্ন করেন, দেহ আফগান যেখানে শিক্ষা দপ্তরের সঙ্গে মিলেছে, তার পেছনে ভাঙা মসজিদের মেহরাবের বাম দিকে চেন মোতিফে ঝোলানো মেডোলিয়ানাতে আপনি পদ্ম ফুলের প্রভাব দেখেছেন, তাহলে আপনি অম্লান বদনে বলতে পারেন না, কারণ ওরকম পুরনো কোনো মসজিদ কাবুলে নেই। তবু যদি সেই সবজান্তা ফের প্রশ্ন করেন, বুখারার আমির পালিয়ে আসার সময় যে ইরানি তসবিরের বান্ডিল সঙ্গে এনেছিলেন, তাতে হিরাতের জরিন কলম ওস্তাদ বিহজাদের আঁকা সমরকন্দের পোলো খেলার ছবি দেখেছেন, আপনি নির্ভয়ে বলতে পারেন না, কারণ কাবুল শহরে ওরকম কোনো তসবিরের বান্ডিল নেই। পণ্ডিতদের কথা হচ্ছে না। যে আস্তাবলে সিকান্দার শাহের ঘোড়া বাঁধা ছিল, সেখানে হয়তো এখন বেগুন ফলছে। পণ্ডিতরা কম্পাস নিয়ে তার নিশানা লাগাতে পারলে আনন্দে বিহ্বল। কোথায় এক টুকরা পাথরে বুদ্ধের কোঁকড়া চুলের আড়াই গাছা ঘষে প্রায় ক্ষয়ে গেছে, হাতের তেলোর মতন পালিশ হয়ে গেছে, তাই পেয়ে পণ্ডিত পঞ্চমুখ পাড়া অতিষ্ঠ করে তোলেন। এদের কথা হচ্ছে না। আমি সাধারণ 5 জনের কথা বলছি, যারা দিল্লি, আগ্রা, সেকেন্দ্রার জেল্লাই দেখেছে। তাদের চোখে চটক, মুখে চমক লাগবার মতো রসবস্তু কাবুলে নেই। কাজেই কাবুলে পৌঁছে কাউকে তুর্কি নাচের চরকিবাজি খেতে হয় না। পাথর ফাটা রোদ্দুরে শুধু পায়ে শান বাঁধানো 6 ফার্লংয়ের চত্বর ঘষ্টাতে হয় না। নাকে মুখে চামচিকে বাদুরের থাবড়া খেয়ে, পচা বোটকা গন্ধে আধ ভিড়মি খেয়ে মিনার শিখর চড়তে হয় না। আইরিশম্যানের মতো দিব্যি হাত ধোয়া হলো, অথচ হাত ভিজল না। তাই কাবুল মনোরম জায়গা, এবং সবচেয়ে আরামের কথা হচ্ছে, যা কিছু দেখবার তা বিনা মেহন্নতে দেখা যায়। বন্ধু বান্ধবের কেউ না কেউ কোনো একটা বাগানে সমস্ত দিন কাটাবার জন্য একদিন ধরে নিয়ে যাবেই। গুলবাগ কাবুলের কাছেই, হেঁটে, টাঙ্গায়, মোটরে যে কোনো কৌশলে যাওয়া যায়। 3 দিকে উঁচু দেওয়াল, একদিকে কাবুল নদী, তাতে বাঁধ দিয়ে বেশ খানিকটা জায়গা পুকুরের মতো শান্ত স্বচ্ছ করা হয়েছে। বাগানে অজস্র আপেল নাশপাতির গাছ, নার্গিস ফুলের চারা আর ঘন সবুজ ঘাস। কার্পেট বানানোর অনুপ্রেরণা মানুষ নিশ্চয়ই এই ঘাসের কাছ থেকেই পেয়েছে। সেই নরম তুলতুলে ঘাসের উপরে ইয়ার বক্সি ভালো ভালো কার্পেট পেতে গাবদা গোবদা তাকিয়ে হেলান দিয়ে বসবেন। 5 মিনিট যেতে না যেতেই সবাই চিত হয়ে শুয়ে পড়বেন। দীর্ঘ তন্নঙ্গি চিনারের ঘন পল্লবের ফাঁকে ফাঁকে দেখবেন অস্বচ্ছ ফিরোজা আকাশ। গাছের ফাঁক দিয়ে দেখবেন কাবুল পাহাড়ের গায়ে সাদা মেঘের হুটোপুটি, কিংবা দেখবেন হুটোপুটি নয়, একপাল সাদা মেঘ যেন গৌরশঙ্কর জয় করতে উঠে পড়ে লেগেছে। কোমর বেঁধে প্ল্যান মাফিক একজন আরেকজনের পিছনে ধাক্কা দিয়ে দিয়ে চূড়ো পেরিয়ে ওদিক দিয়ে চলে যাবার মতলব তাদের। ধীরে সুস্থে গড়িয়ে গড়িয়ে খানিকটা চড়ার পরেও কোনো এক অদৃশ্য নন্দীর ত্রিশূলের ঘা খেয়ে নেমে আসছে, আবার এগোচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে। তারপর আলাদা ট্যাকটিক চালাবার জন্য 2জন 3জন একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিলকুল একে হয়ে নতুন করে পাহাড় বাইতে শুরু করবে। হঠাৎ কখন পাহাড়ের আড়াল থেকে আরেক দল মেঘের চূড়োয় পৌঁছতে পেরে খানিকটা মাথা দেখিয়ে এদের যেন লজ্জা দিয়ে আড়ালে ডুব মারবে। উপরের দিকে তাকিয়ে দেখবেন চিনার পল্লব, পাহাড় সব কিছু ছাড়িয়ে ঊর্ধ্বে, অতি ঊর্ধ্বে আপনারই মতো নীল গালচে শুয়ে একখানা টুকরো মেঘ অতি শান্ত নয়নে নিচের মেঘের গৌরীশঙ্কর অভিযান দেখছে, আপনারই মতো। ওকে মেঘদূত করে হিন্দুস্তান পাঠাবার জো নেই। ভাবগতিক দেখে মনে হয় বাবুরশার আমল থেকে সে ওইখানেই শুয়ে আছে, আর কোথাও যাবার মতলব নেই। পানশিরে আব্দুর রহমান এরই কাছ থেকে চুপ করে বসে থাকার কায়দাটা রপ্ত করেছে। নাকে আসবে নানা অজানা ফুলের মেশা গন্ধ। যদি গ্রীষ্মের অন্তিম নিঃশ্বাস হয়, তবে তাতে আরও মেশানো আছে পাকা আপেল, অ্যাপ্রিকটের বাসি বাসি গন্ধ। 3 পাঁচিলের বদ্ধ হাওয়াতে সেই গন্ধ পচে গিয়ে মিষ্টি নেশার আমেজ লাগায়, চোখ বন্ধ হয়ে আসে। তখন শুনতে পাবেন উপরের হাওয়ার দোলে তরু পল্লবের মর্মর, আর নাম না জানা পাখির যান হানা দেওয়া ক্লান্ত কুজন। সব গন্ধ ডুবিয়ে দিতে অতি ধীরে ধীরে ভেসে আসবে বাগানের এক কোণ থেকে কোরমা পোলাও রান্নার ভারী খুশবাই। চোখে তন্দ্রা, জিভে জল। দ্বন্দ্বের সমাধান হবে গুড়ুম শব্দে, আর পাহাড়ে পাহাড়ে মিনিট খানেক ধরে তার প্রতিধ্বনি শুনে।
কাবুলের সবচেয়ে উঁচু পাহাড় থেকে বেলা 12টার সময় কামান দাগার শব্দ। সবাই আপন আপন ট্যাগ ঘড়ি খুলে দেখবেন হাত ঘড়ির রেওয়াজ কম, ঘড়ি ঠিক চলছে কিনা। কাবুলে এই রেওয়াজ অলঙ্ঘনীয়, ঘড়ি না বের করা স্নবের লক্ষণ। আহা, যেন একমাত্র ওয়ার ঘড়ি চেক আপের দরকার নেই। যাদের ঘড়ি কাটায় কাটায় 12টা দেখালো না, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কাবুলের কামান নাকি ইহজন্মে কখনো ঠিক 12টার সময় বাজেনি। কারো ঘড়ি যদি ঠিক 12টা দেখালো, তবে তার রক্ষে নেই। সকলেই তখন নিঃসন্দেহ যে ঘড়িটা দাগি খুনি। ওদের ঘড়ির মতো বেনিফিট অফ ডাউট পেতে পারে না। গান্ধার শিল্পের বুদ্ধমূর্তির চোখে মুখে যে অপার তিতিক্ষা, তাই নিয়ে সবাই তখন সে ঘড়িটার দিকে করুণ নয়নে তাকাবেন। মীর আসলম আরবি ছন্দে ফার্সি বলতেন, অর্থাৎ আমাদের দেশের ভট্টাচার্যরা যেরকম সংস্কৃতের তেলে ডোবানো সবসময় বাংলা বলে থাকেন। আমাকে জিজ্ঞেস করলেন, ভ্রাত, চহার মক্স শিকন, কি বস্তু তস্য সন্ধান করিয়াছ কি? আমি বললুম, চহার মানে চার, আর মগজ মানে মগজ, শিকস্তান মানে টুকরো টুকরো করা, অর্থাৎ যা দিয়ে 4টে মগজ ভাঙা যায়। এই আরবি ব্যাকরণ ট্যাকরণ কিছু হবে আর কি। মীর আসলম বললেন, চহার মগজ মানে চতুর মস্তিষ্ক, অতি অবশ্য সত্য, কিন্তু যোগুরুরার্থে ওই বস্তু আখরোট বা আখরোট। অতএব চহার মগজ শিকন বলতে শক্ত লোহার হাতুড়ি বোঝায়। তারপর দাগি ঘড়িওয়ালা প্যারিস ফেরতা সৈফুল আলমের দিকে তাকিয়ে বললেন, আয় বারদারে আজিজে মন, হে আমার প্রিয় ভ্রাত, যোগরুরার্থে ঘটিকা যন্ত্র অথচ ধর্ম তো কার্যত যে দ্রব্য, চহার মগজ শিকন সে বস্তু তুমি তোমার যাবনিক অঙ্গরক্ষার আস্তরণের মধ্যে পরম প্রিয়তমার ন্যায় বক্ষ সংলগ্ন করিয়া রাখিছ কেন? অপিচ পোষ্য পোষ্য অদূরে উদ্যান প্রান্ত পরিচারকবৃন্দ উপযুক্ত যন্ত্রাভাবে উপল খণ্ড দ্বারা অক্ষরোট ভগ্ন করিবার চেষ্টায় গলদঘর্ম হইতেছে। তোমার হৃদয়ে কি ওই উপল খণ্ডের ন্যায় কঠিন অথবা বজ্রাদপি কঠোর? দাগে ঘড়ি রাখা এমনই ভয়ঙ্কর পাপ যে প্যারিস ফেরতা বাকচতুর সয়ফুল আলম পর্যন্ত একটা জুৎসই উত্তর দিতে পারলেন না। সাদামাটা কি একটা বিড়বিড় করলেন, যার অর্থ এক মাঘে শীত যায় না। মীর আসলম বললেন, ওই সহস্র হস্ত উচ্চ পর্বত শিখর হইতে তথাকথিত দ্বাদশ ঘটিকার সময় এক সনাতন কামান ধূম্র উদ্গীরণ করে। কখনো কখনো তজ্জনিত শব্দ কাবুল নাগরিক রাজির কর্ণকুহরে প্রবেশ করে। শুনিয়াছি একদা দ্বিপ্রহরে তপচি লক্ষ্য করিল যে বিস্ফোরক চূর্ণের অনটন। কনিষ্ঠ ভ্রাতাকে আদেশ করিল সে যেন নগর প্রান্তের অস্ত্রশালা হইতে প্রয়োজনীয় চূর্ণ আহরণ করিয়া লইয়া আসে। কনিষ্ঠ ভ্রাতা সেই সহস্র হস্ত পরিমাণ পর্বত অবতরণ করিল। শ্রান্তি দূরার্থে বিপণীর মধ্যে প্রবেশ করিতে অষ্টাধিক পাত্র চৈনিক জুস পান করিল। প্রয়োজনীয় ধূম্রচূর্ণ আহরণ করত পুনরায় সহস্রাধিক হস্ত পর্বত শিখরে আরোহণ করিয়া কামানে অগ্নিসংযোগ করিল। স্বীকার করি, অপ্রশস্ত দিবালোকেই সেদিন নাগরিকবৃন্দ কামানধ্বনি শুনিতে পাইয়াছিল। কিন্তু ভ্রাতু সৈফুল আলম, সেদিনও কি তোমার চাহর মগজ শিকন কণ্টকে কণ্টকে দ্বাদশ ঘটিকার লাঞ্ছন অঙ্কন করিয়াছিল? আমি বললুম, এরকম ঘড়ি আমাদের দেশেও আছে, তাকে বলা হয় আপ পাড়ার ঘড়ি। সয়ফুল আলম আর মিল আসলম ছাড়া বাকি সবাই জিজ্ঞেস করলেন, আপ কি? সয়ফুল আলম বোম্বাই হয়ে প্যারিস যাওয়া আশা করেছেন, কিন্তু মীর আসলম তিনিই বললেন, আম্র অতীব সুরসাল ভারতীয় ফল বিশেষ, দ্রাক্ষা আম্রের মধ্যে কাহাকে রাজমুকুট দিব, সেই সমস্যা এ যাবৎ সমাধান করিতে পারি নাই। আমি জিজ্ঞেস করিলাম, কিন্তু আপনি আম খেলেন কোথায়? মীর আসলম বললেন, 14 বছরের হিন্দুস্তানের দেওবন্দ রামপুরের শাস্ত্র অধ্যয়ন করিয়া অদ্য তোমার নিকট হইতে এই প্রশ্ন শুনিতে হইল। কিন্তু শোকাতুর হইব না, লক্ষ্য করিয়াছি তোমার জ্ঞান তৃষ্ণা প্রবলা। শুভ লগ্নে একদিন তোমাকে ভারত আফগানিস্তানের সংস্কৃতগত যোগাযোগ সম্বন্ধে জ্ঞান দান করিব। উপস্থিত পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাইবে তোমার অনুগত ভৃত্য আব্দুর রহমান খান তোমার মুখারবিন্দু দর্শনাকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া দণ্ডায়মান। কি আপদ, এ আবার জুটল কোত্থেকে? দেখি হাতে লুঙ্গি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে, বলল, খানা তৈরি হতে দেরি নেই, যদি গোসল করে নেন। ইয়ার দোস্তের 2-4 জন ততক্ষণে বাঁধে নেমেছে। সবাই কাবুলের বাসিন্দা, সাঁতার জানেন না, জলে নামলেই পাথরবাটি। মাত্র একজন চতুর্দিকে হাতপাত সুরে বাড়ি মন্থনে গোয়ালন্দি জাহাজকে হার মানিয়ে বিপুল কলরবে ওপারে পৌঁছে হাঁপাচ্ছেন। এপারে অফুরন্ত প্রশংসাধ্বনি, ওপারে বিরাট আত্মপ্রসাদ। কাবুল নদী সেখানটায় চওড়ায় 20 গজ হবে না। কিন্তু সেদিন গুলবাগে কান্নাকাটি পড়ে গিয়েছিল।
কাবুলিরা কখনো ডুব সাঁতার দেখেনি। ওই একটিবারই এপার ওপার সাঁতার কেটেছিল। ওরকম ঠান্ডা জল আমাদের দেশের শীতকালের রাত দুপুরে পানা ঠাসা ইঁদু পুকুরেও হয় না। সেই 2 মিনিট সাঁতার কাটার খেসারতি দিয়েছিলুম ঝাড়া 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে, দাঁতে দাঁতে কত্তাল বাজিয়ে, সর্বাঙ্গে অশ্বত্থ পাতার কাঁপুন জাগিয়ে। মীর আশ্রম অভয় দিয়ে বললেন, বরফ গলা জলে নাইলে নিউমোনিয়ার ভয় নেই। আমি সায় দিয়ে বললুম, মানস সরোবরে ডুব দিয়ে যখন মানুষ মরে না, তখন আর ভয় কিসের? কিন্তু বুঝতে পারলুম বন্ধু বিনায়ক রাও মসজি মানস সরোবরে ডুব দেবার পর কেন 3 ঘন্টা ধরে রোদ্দুরে ছুটাছুটি করেছিলেন। মানুষ 20,000 ফুটের কাছাকাছি, কাবুল 7,000ও হবে না। কিন্তু সেদিন মীর আসলম আর সয়ফুল আলম ছাড়া সকলেই দৃঢ় বিশ্বাস করেছিলেন যে আমি মরতে মরতে বেঁচে যাওয়ায় তখনও প্রাণের ভয়ে কাঁপছি। শেষটায় বিরক্ত হয়ে বললুম, আবার না হয় ডুব সাঁতার দেখাচ্ছি। সবাই হা হা করো কি বলে ঠেকালেন। অবশ্য মৃত্যুর হাত থেকে এক মুসলমানকে আরেক মুসলমানের যান বাঁচানো অলঙ্ঘনীয় কর্তব্য। 3 টুকরো পাথর, বাগান থেকেই কুড়োনো শুকনো ডালপালা আর 2-4টে হাঁড়ি বাসন দিয়ে উত্তম রান্না করার কায়দায় ভারতীয় আর কাবুলি রাঁধুনিতে কোনো তফাৎ নেই। বিশেষত মীর আসলম 19 শতাব্দীর ঐতিহ্যে গড়ে ওঠা পণ্ডিত, অর্থাৎ গুরুগৃহে থাকার সময় ইনি রান্না করতে শিখেছিলেন। তার তদারকিতে সেদিনের রান্না হয়েছিল যেন হাফিজের একখানা উৎকৃষ্ট গজল। যখন ঘুম ভাঙল তখন দেখি সমস্ত বাগান নাক ডাকাচ্ছে, একমাত্র হুঁকোটা ছাড়া, যে আমরা ততক্ষণ জেগেছিলাম এক লহমার তরেও নাক ডাকাতে কামাই দেয়নি। কিন্তু কাবুলি তামাক ভয়ঙ্কর তামাক, সাক্ষাৎ পেল্লাদ মারা গুলি। প্রহ্লাদকে হাতির পায়ের তলায় পাহাড় থেকে ফেলে পাষাণ চাপা দিয়ে মারা যায়নি, কিন্তু এই তামাকে যদি তিনি 2টি দম দিতেন তাহলে আর দেখতে হতো না। এ তামাক লোকে যত না খায় তার চেয়ে বেশি কাশে। ঠান্ডা দেশ বলে আফগানিস্তানে তামাক যাতে ভালো, কিন্তু সেই তামাককে মোলায়েম করার জন্য চিটেগুড়ের ব্যবহার কাবুলিরা জানে না। আর মিষ্টি গরম ধিকে ধিকে আগুনের জন্য টিকে বানানোর কায়দা তারা এখনো আবিষ্কার করতে পারেনি। পরন্ত রোদে দীর্ঘতরুর দীর্ঘতর ছায়া বাগান জুড়ে ফালি ফালি দাগ কেটেছে। সবুজ কালো ডোরা কাটা নাদুস নদুস জেব্রার মতো বাগানখানা নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। নার্গিস ফুল ফোটার তখনও অনেক দেরি, কিন্তু চারা ক্ষেতের দিকে তাকিয়ে দেখি তারা যেন রোদ পড়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে। কল্পনা না সত্যি বলতে পারবো না, কিন্তু মনে হলো যেন অল্প অল্প গন্ধ সেদিক থেকে ভেসে আসছে। রাত্রিরে যে খুশবাইয়ের মজলিস বসবে তারই মোহরার সেতারে যেন অল্প অল্প পিরিং পিরিং মিঠা মিঠা বোল ফুটেছে। জলে ছাওয়ায় মিঠে হাওয়ায় সমস্ত বাগান সুধা শ্যামলিময়, অথচ এই বাগানের গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে 1000 ফুট উঁচু কালো নেড়া পাথরের খাড়া পাহাড়। তাতে এক ফোঁটা জল নেই, এক মুঠো ঘাস নেই, বুকে এক রত্তি দয়া মায়ার চিহ্ন নেই। যেন উলঙ্গ সাধক মাথায় মেঘের জটা বেঁধে কোনো এক মন্বন্তর ব্যাপী কঠোর সাধনায় মগ্ন। পদপ্রান্তে গুলবাগের সবুজ পুরী কেঁদে কেঁদে কাবুল নদী ভরে দিয়েছে। ফকিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বাড়ি ফিরে কোনো কাজে মন গেল না। বিছানায় শুয়ে আব্দুর রহমানকে বললুম জানালা খুলে দিতে। দেখি পাহাড়ের চূড়ায় সপ্তর্ষি। আহ বলে চোখ বন্ধ করলুম। সমস্ত দিন দেখেছি অজানা ফুল, অজানা গাছ, আধচেনা মানুষ, আর অচেনার চেয়ে পীড়াদায়ক অপ্রিয় দর্শন শুষ্ক কঠিন পর্বত। হঠাৎ চেনা সপ্তর্ষি দেখে সমস্ত দেহমন জুড়ে দেশের চেনা ঘরবাড়ির জন্য কি এক আকুল আগ্রহে আঁকুবাঁকু ছড়িয়ে পড়ল। স্বপ্নে দেখলুম মা এশার নামাজ পড়ে উত্তরের দাওয়ায় বসে সপ্তর্ষির দিকে তাকিয়ে আছেন। কাবুলের 2 নম্বর দ্রষ্টব্য তার বাজার। অমৃতসর, আগ্রা, কাশীর পুরনো বাজার যাঁরা দেখেছেন, এ বাজারের গঠন তাদের বুঝিয়ে বলতে হবে না। সরু রাস্তা, দুদিকে বুঁকুচো ছোট ছোট খোপ, পানের দোকানের 2 বা 3 ডবল সাইজ। দোকানের সামনের দিকটা খোলা বক্সের ঢাকনার মতো এগিয়ে এসে রাস্তার খানিকটা দখল করেছে। কোনো কোনো দোকানে বাক্সের ডালার মতো কবজা লাগানো, রাত্রে তুলে দিয়ে দোকানের নিচে আধাখানা বন্ধ করা যায়। অনেকটা ইংরেজিতে যাকে বলে পুটিং আপ দি শাটার। বুকের নিচ থেকে রাস্তা অবধি কিংবা তারও কিছু নিচেই দোকানেরই একতলা গুদামঘর অথবা মুচির দোকান। কাবুলের যে কোনো বাজারের শতকরা 30টা দোকান মুচির। পেশোয়ারের পাঠানরা যদি হপ্তায় 1 দিন জুতোতে লোহা পোতায়, তবে কাবুলে 3 দিন। বেশিরভাগ লোকেরই কাজকর্ম নেই, কোনো একটা দোকানে লাফ দিয়ে উঠে বসে দোকানের সঙ্গে আড্ডা জমায়। ততক্ষণ নিচের অথবা সামনের দোকানের একতলার মুচি পয়জারে গোটা কয়েক লোহা ঠুকে দেয়। আপনি হয়তো ভাবছেন যে দোকানে বসলে কিছু একটা কিনতেই হয়, আদপেই না।
জিনিসপত্র বেচার জন্য কাবুলি দোকানদার মোটেই ব্যস্ত নয়। কুইক টার্নওভার নামক পাগলা ড্রেসের রেওয়াজ প্রাচ্যদেশীয় কোনো দোকানে নেই। এমনকি কলকাতা থেকেও এই গদাই লস্করি চাল সম্পূর্ণ লোপ পায়নি। চিতপুরের শালওয়ালা, বড়বাজারের আতরওয়ালা এখনও এই আরামদায়ক ঐতিহ্যটি বজায় রেখেছে। সুখ দুঃখের নানান কথা হবে, শুধু পলিটিক্স ছাড়া। তাও হবে, তবে তার জন্য দোস্তি ভালো করে জমিয়ে নিতে হবে। কাবুলের বাজার ভয়ঙ্কর ধূর্ত। 3 দিন যেতে না যেতেই তামাম বাজার জেনে যাবে আপনি ব্রিটিশ লিগশনে ঘন ঘন গতায়াত করেন কিনা, ভারতবাসীর পক্ষে রাশিয়ান দূতাবাস অথবা আফগান ফরেন অফিসার গোয়েন্দা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। যখন দোকানি জানতে পারে যে আপনি হাই পলিটিক্স নিয়ে বিপজ্জনক জায়গায় খেলাধুলা করেন না, তখন আপনাকে বাজার গপ বলতে তার আর বাধবে না। আর সে অপূর্ব গপ বলশেভিক তুর্কিস্তানের স্ত্রী স্বাধীনতা থেকে আরম্ভ করে পেশোয়ারের জানকিবাইকে ছাড়িয়ে দিল্লির বড় লাটের বিবি সাহেবের বিনে পয়সায় হীরাপান্না কেনা পর্যন্ত। সেসব গল্পে কতটা গাঁজা, কতটা নিরেট ঠাহর হবে কিছুদিন পরে, যদি নাক কান খোলা রাখেন। তখন বাদ দরকসের টাকায় 12 আনা 14 আনা ঠিক করে নিতে পারবেন। যারা ব্যবসায় বাণিজ্য করেন তাদের পক্ষে এই বাজার গপ অতীব অপরিহার্য। মোগল ইতিহাসে পড়েছি, দিল্লিকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র করে এককালে সমস্ত ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষ ছাড়িয়ে তুর্কিস্তান, ইরান পর্যন্ত ভারতীয় হুন্ডির তাঁবেতে ছিল। গুণীদের মুখে শুনেছি, বাংলা রাজা জগৎ শেঠের হুন্ডি দেখলে বুখারার খান পর্যন্ত চোখ বন্ধ করে কাঁচা টাকা ঠেলে দিতেন। কিন্তু এই বিস্তীর্ণ ব্যবসা চালু রাখার জন্য ভারতীয় বণিকদের আপন আপন ডাক পাঠাবার বন্দোবস্ত ছিল। তার বিশেষ প্রয়োজনও ছিল। হয়তো দিল্লির শাহানশাহ আহমদাবাদের সুবেদার এর ওপর বিতরাগ হয়ে তাকে ডিসমিসের ফরমান জারি করলেন। সে ফরমান আহমেদাবাদ পৌঁছতে অন্তত দিন 7 লাগার কথা। ওদিকে সুবেদার হয়তো 2000 ঘোড়া কেনার জন্য আহমেদাবাদী বেনেদের কাছ থেকে টাকা ধার করেছেন। ফরমান পৌঁছলে সুবেদার পত্রপাঠ দিল্লি রওনা দিবেন। সে টাকাটা বের করতে বেনেদের তখন ভয়ঙ্কর বেগ পেতে হতো। সুবেদার বাদশাকে খুশি করে নতুন সুবা নিদেন পক্ষে নতুন কোনো জায়গির না পেলে সেই টাকাটা একেবারেই মারা যেত। তাই যে সন্ধ্যায় বাদশাহ ফরমানে মোহর বসালেন, সেই সন্ধ্যায় বেনেদের দিল্লির হোর্স থেকে আপন ডাকের ঘোড়সওয়ার ছুটত আহমেদাবাদে। সেখানকার বিচক্ষণ বেনে বাদশাহী ফরমান পৌঁছাবার পূর্বেই সুবেদারের হিসাবে ঢেরা কেটে দিত। পাওনা টাকা যতটা পারত উসুল করত। নতুন ওভারড্রাফট কিছুতেই দিত না ও দরকার হলে দেবার দায় এড়াবার জন্য হঠাৎ পালিতানায় তীর্থভ্রমণে চলে যেত। 3 দিন পর ফরমান পৌঁছলে সুবেদারের চোখ খুলত। তখন বুঝতে পারতেন বেনে হঠাৎ ধর্মানুরাগী হয়ে পালিতানার কোন তীর্থ করতে চলে গিয়েছিল। আফগানিস্তানে এখনও সেই অবস্থা। বাদশাহ কাবুলে বসে কখন হিরাত, কখন বদকশান, সুবার কোন কর্ণধারের কর্ণকর্তন করলেন তার খবর না জেনে বড় ব্যবসা করার উপায় নেই। তাই বাজার গপের ধারা কখন কোন দিকে চলে তার দিকে কড়া নজর রাখতে হয়। আর তীক্ষ্ণ বুদ্ধির ফিল্টার যদি আপনার থাকে, তবে সেই ঘোলাটে গপ থেকে খাঁটি তত্ত্ব বের করে আর 10 জনের চেয়ে বেশি মুনাফা করতে পারবেন। আফগানিস্তানের ব্যাংকিং এখনও বেশিরভাগ ভারতীয় হিন্দুদের হাতে। ভারতীয় বলা হয়তো ভুল, কারণ এদের প্রায় সকলেই আফগানিস্তানের প্রজা। এদের জীবনযাত্রার প্রণালী, সামাজিক সংগঠন, পালা পর্ব সম্বন্ধে আজ পর্যন্ত কেউ কোনো গবেষণা করেননি। আশ্চর্য বোধ হয়। মরা বড়বুদুর নিয়ে প্রবন্ধের পর প্রবন্ধ পড়ে একে ফটোগ্রাফের 20খানা হাজা ভোতা প্রিন্ট দেখে সহ্যের সীমা পেরিয়ে যায়। কিন্তু এই জ্যান্ত ভারতীয় উপনিবেশ সম্বন্ধে বৃহত্তর ভারতের পাণ্ডাদের কোনো অনুসন্ধিৎসা, কোনো আত্মীয়তা বোধ নেই। মৃত বড়বধূর গোত্রভুক্ত জীবন্ত ভারতীয় উপনিবেশ অপাঙ্ক্তেয় ব্রাত্য। ভারতবর্ষের সধবারা তাজা মাছ না খেয়ে শুটকি মাছের কাঁটা দাঁতে লাগিয়ে একাদশীর দিনে সিঁথিতে সিঁদুর দিয়ে অক্ষয় রাখেন। কাবুলের বাজার পেশোয়ারের চেয়ে অনেক গরিব, কিন্তু অনেক বেশি রঙিন। কম করে অন্তত 25টা জাতের লোক আপন আপন বেশভূষা চালচলন বজায় রেখে কাবুলের বাজারে বেচাকেনা করেন। হাজারা, উজবেক, কাফিরিস্তানি, কিজিলবাস, মঙ্গল, কুর্দ, এদের পাগড়ি, টুপি, পুস্তিনের জোব্বা, রাইডিং বুট দেখে কাবুলের দোকানদার এক মুহূর্তে এদের দেশ, ব্যবসা, মুনাফার হার, কঞ্জুস না দরাজ হাত চট করে বলে দিতে পারে। এইসব পার্থক্য স্বীকার করে নিয়ে তারা নির্বিকার চিত্তে রাস্তা দিয়ে চলে। আমরা মারোয়ারি কিংবা পাঞ্জাবের সঙ্গে লেনদেন করার সময় কিছুতেই ভুলতে পারি না যে তারা বাঙালি নন।
দু পয়সা লাভ করার পর কোনো পক্ষই অন্য পক্ষকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে খাওয়ানো তো দূরের কথা, হোটেলে ডেকে নেওয়ার রেওয়াজ পর্যন্ত নেই। এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ অঙ্গাঙ্গী বিজড়িত। স্বপ্নময় লোকযাত্রা। খাস কাবুলের বাসিন্দারা চিৎকার করে একে অন্যকে আল্লাহ রসুলের ভয়ডর দেখিয়ে সয়দা করছে। বিদেশিরা খচ্চর, গাধা, ঘোড়ার পিঠে বসে ভাঙা ভাঙা ফার্সিতে দরকসর করছে। বুখারার বড় কারবারি ধীরে ধীরে গম্ভীরে দোকানে ঢুকে এমনভাবে আসন নিচ্ছেন যে মনে হয় বাকি দিনটা ওখানেই বেচা কেনা, চা, তামাক, পান আর আহারাদি করে রাত্রে সরাইয়ে ফিরবেন। তার পেছনে চাকর হুঁকো কলকি নিয়ে সঙ্গে ঢুকেছে। তারও পিছনে খচ্চর বোঝাই বিদেশি কার্পেট। আপনি উঠি উঠি করছিলেন, দোকানদার কিছুতেই ছাড়বে না। হয়তো মোটা রকমের ব্যবসা হবে, খুদা মেহেরবান। ব্যবসা বাণিজ্যের উপর রসুলের আশীর্বাদ রয়েছে। আপনারও যখন ভয়ঙ্কর তাড়া নেই, তখন দাওয়াতটা খেয়ে গেলেই পারেন। রাস্তায় অনেক অকেজো ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে। তাদেরই একটিকে ডেকে বলবে, ও বাচ্চা, চাওয়ালাকে বলো তো আরেক প্রস্থ চা দিয়ে যেতে। তারপর সেই সব কার্পেটের বস্তা খোলা হবে। কত রং, কত চিত্র বিচিত্র নকশা, কি মোলায়েম স্পর্শ সুখ। কার্পেট শাস্ত্র অগাধ শাস্ত্র, তার কুলকিনারাও নেই। কাবুলের বাজারে অন্তত 30 জাতের কার্পেট বিক্রি হয়। তাদের আবার নিজের জাতের ভেতরে বহু গোত্র, বহু বর্ণ। জন্মভূমি, রং, নকশা মিলিয়ে স্বরেশ নিরেশ মালের বাজ বিচার হয়। বিশেষ রঙের নকশা বিশেষ উৎকৃষ্ট পশম দিয়ে তৈরি হয়, সে মালের সস্তা জিনিস হয় না। এককালে বেনারসি শাড়িতে এই ঐতিহ্য ছিল। আরিবেল শাড়ির বিশেষ নকশা উৎকৃষ্ট রেশমেই হতো, সে নকশায় রেরেশ মাল দিয়ে ঠকাবার চেষ্টা ছিল না। আজকের দিনে কাবুলের বাজারে কিনবার মতো 3টে ভালো জিনিস আছে: কার্পেট, পুস্তিন আর সিল্ক। ছোটোখাটো জিনিসের ভেতরে ধাতু সামোভার আর জড়োয়া পয়জার। বাদবাকি বিলাতি আর জাপানি কলের তৈরি সস্তা মাল ভারতবর্ষ হয়ে আফগানিস্তানে ঢুকেছে। কাবুলের বাজার ক্রমেই গরিব হয়ে আসছে। তার প্রধান কারণ ইরান ও রুশের নবজাগরণ। আমুদরিয়ার ওপারের মালে বাদ দিয়ে রাশানরা তার স্রোত মস্কোর দিকে ফিরিয়ে নিয়েছে। ইরানিরা তাদের মাল সোজাসুজি ইংরেজ অথবা রাশানকে বিক্রি করে। কাবুলের পয়সা কমে গিয়েছে বলে সে ভারতের মাল আর সেই পরিমাণ কিনতে পারে না। আমাদের রেশম, মলমল, মসলিনের শিল্পেরও কিছু মরমর। বেশিরভাগ ইংরেজ 7 হাত মাটির নিচে কবর দিয়ে শ্রাদ্ধ শান্তি করে চুকিয়ে দিয়েছে। বাবুর বাদশাহ কাবুলের বাজার দেখে মুগ্ধ হয়েছিলেন। বহুজাতের ভিড়ে কান পেতে সেসব ভাষা শুনেছিলেন। তার একটা ফিরিস্তিও তার আত্মজবানিতে দিয়েছেন। আরবি, ফার্সি, তুর্কি, মোগুলি, হিন্দি, আফগানি, পশাই, প্রাচী, গেবেরি, বেরেকি ও লাগমনি। প্রাচী হল পূর্ব ভারতের ভাষা। অযোধ্যা অঞ্চলের পুরবিয়া বাংলা ভাষা তারই আওতায় পড়ে। যেসব দিন গেছে, তামাম কাবুলে এখন যুক্তপ্রদেশের 3 জন লোকও আছে কিনা সন্দেহ। তবু প্রাণ আছে, আনন্দ আছে। বাজারের শেষ প্রান্তে প্রকাণ্ড সরাই, সেখানে সন্ধ্যার নামাজের পর সমস্ত মধ্যপ্রাচ্য কাজকর্মের ইস্তফা দিয়ে বেঁচে থাকার মূল চৈতন্যবোধকে ইন্দ্রিয়ের রসগ্রহণের মধ্য দিয়ে চাঙ্গা করে তোলে। মঙ্গলেরা পিঠে বন্দুক ঝুলিয়ে, ভারী রাইডিং বুট পরে, বাবরি চুলে ঢেউ খেলিয়ে গোল হয়ে সরাই চত্বরে নাচতে আরম্ভ করে। বুটের দমক, তালে তালে হাততালি আর সঙ্গে সঙ্গে কাবুল শহরের চতুর্দিকের পাহাড় প্রতিধ্বনিত করে তীব্র কণ্ঠে আমুদরিয়া পাড়ের মঙ্গল সঙ্গীত। থেকে থেকে নাচের তালের সঙ্গে ঝাঁকুনি দিয়ে মাথা নিচু করে দেয় আর কানের দুপাশে বাবরি চুল সমস্ত মুখ ঢেকে ফেলে। লাফ দিয়ে 3 হাত উপরে উঠে শূন্যে দুপা দিয়ে ঘন ঘন ঢেরা কাটে আর 2 হাত মেলে বুক চেতিয়ে মাথা পেছনের দিকে ঠেলে দিয়ে বাবরি চুল দিয়ে জামা ঢেকে দেয়। কখনো কোমর 2 ভাঁজ করে নিচু হয়ে বিলম্বিত তালে আস্তে আস্তে হাততালি, কখনো 2 হাত শূন্যে উৎক্ষিপ্ত করে ঘূর্ণি হাওয়ার চরকিবাজি। সমস্তক্ষণ চক্কর ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। আবার এই সমস্ত হট্টগোল উপেক্ষা করে দেখবেন সরাইয়ের এক কোণে কোনো ইরানি কানের কাছে সিতার রেখে মোলায়েম বাজনার সঙ্গে হাফিজের গজল গাইছে, আর 5 জন চোখ বন্ধ করে বুঁদ হয়ে দূর ইরানের গুল বুলবুল আর নিঠুর হৃদয়া প্রিয়ার ছবি মনে এঁকে নিচ্ছে। আরেক কোণে পীর দরবেশ চায়ের মজলিসের মাঝখানে দেশ বিদেশের ভ্রমণ কাহিনী, মেশেদ, কারবালা, মক্কা মদিনার তীর্থের গল্প বলে যাচ্ছেন। কান পেতে সবই শুনেছি। বুড়োরা ভাবছে কবে তাদের উপর আল্লাহর করুণা হবে, মৌলা কবে তাদের মদিনায় ডেকে নিয়ে যাবেন। প্রান্ত ওষ্ঠাগত। লবों पर हुई दम आए मोहम्मद संभालो, मेरे मौला मुझे मदीने बुला लो।
ঠোঁটের ওপর দম এসে গেছে, বাঁচাও মুহাম্মদ, হে প্রভু আমায় ডাকো মদিনায়, ধরেছি তোমার পদ। পুস্তিন ব্যবসায়ীর কুঠুরিতে কবির মজলিস, অজাতশস্ত্র, সুনীল গুম্ফ, কাজল চোখ তরুণ কবি মোমবাতির সামনে হাঁটু মুড়ে বসে তুলট কাগজে লেখা কবিতা পড়ে শোনাচ্ছেন। তার এক পদ পড়ার সঙ্গে সঙ্গে তামাম মজলিস এক গলায় পদের পুনরাবৃত্তি করছে। মাঝে মাঝে উৎসাহিত হয়ে মারহাবা, আফরিন, সাবাস বলে উচ্চ কণ্ঠে কবির তারিফ করছে। চার সর্দার জিতে মিলে একটা পুরনো গ্রামোফোনের নখের মতো পালিশ তিনখানা রেকর্ড ঘুরিয়ে বাজাচ্ছে। হরিদি বোতলা, ওরিদি বোতলা, পাঞ্জাবি বোতলা, লাল বোতলা। হায়, কাবুলের বোতল বারণ, কে জানতো, শ্রবণেও অর্ধপান। আর আসল মজলিস বসেছে কোহিস্তানের তাজিকদের আড্ডায়। হেঁড়ে গলায় আকাশ বাতাস কাঁপিয়ে দেয়াল পাথর ফাটিয়ে কোরাস গান। আয় ফতু জানে মা, ফতু জান, ফতু জান, বরতু সম কুরবান। কুরবানের আ দীর্ঘ অথবা রস্য, অবস্থা ভেদে সম মেলাবার জন্য। উচ্চাঙ্গের কাব্য সৃষ্টি নয়, তবু দরদ আছে। ওগো ফতুজান, তুহারি লাগিয়া দিল জান দিয়া হব আমি কুরবান। উত্তরে ফতুজান যেন অবিশ্বাসের সুরে বলছেন, চেরা রাফতি হিচনা গুফতি, দূর হিন্দুস্তান, অর্থাৎ কেন গেলে আমায় ফেলে দূর হিন্দুস্তান। সহস্রপাদব বৈষ্ণব পদাবলিতে যখন এই প্রশ্নের উত্তর নেই, তখন তাজিক ছোকরার লোকসঙ্গীতে তার উত্তরের আশা করেন কোন অভিনব মম্মট। মথুরার সিংহাসন জয়, হিন্দুস্তানের রাইফেলের ক্রয়, দুটোই বদখত বেতালা উত্তর। হাজারো যুক্তি দিয়ে গীতা বানিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু মথুরা জয়ের যুক্তির হাল যমুনায় পানি পাবে না বলেই তিনি সেটা ব্রজসুন্দরী শ্রী রাধার দরবারে পেশ করেননি। বাহলিকের বল্লভ তাই নীরব। কাবুলের সামাজিক জীবন তিন হিস্সায় বিভক্ত। তিন শরিকে মুখ দেখা দেখি নেই। পয়লা শরিক খাস কাবুলি, সেও আবার দুই ভাগে বিভক্ত, জানানা, মর্দানা। কাবুলি মেয়েরা কট্টার পর্দার আড়ালে থাকেন, তাদের সঙ্গে নিকট আত্মীয় ছাড়া দেশি বিদেশির আলাপ হবার জো নেই। পুরুষের ভেতরে আবার দুই ভাগ, একদিক প্রাচীন ঐতিহ্যের মোল্লা সম্প্রদায়, অন্যদিক প্যারিস, বার্লিন, মস্কো ফেরতা এবং তাদের ইয়ার বক্সিতে মেশানো ইউরোপীয় ছাঁচে ঢালা তরুণ সম্প্রদায়। একে অন্যকে অবজ্ঞা করেন, কিন্তু মুখ দেখা দেখি বন্ধ নয়, কারণ অনেক পরিবারেরই বাপ মশাই বেটা মশিও। দুসরা শরীফ ভারতীয়, অর্থাৎ পাঞ্জাব, ফ্রন্টিয়ারের মুসলমান ও 1921 সালের খেলাফত আন্দোলনে ভারতত্যাগী মুহাজিরগণ। এদের কেউ কেউ কাবুলে মেয়ে বিয়ে করেছেন, শ্বশুরবাড়ির সমাজের সঙ্গে এরা কিছু কিছু যোগাযোগ বাঁচিয়ে রেখেছেন। তিসরা শরিক ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ ইত্যাদি রাজদূতাবাস। আফগানিস্তান ক্ষুদে গরিব দেশ, সেখানে এতগুলো রাজদূতের ভিড় লাগাবার কোনো অর্থনৈতিক কারণ নেই, কিন্তু রাজনৈতিক কারণ বিস্তর। ফরাসি, ইতালির তুর্ক সব সরকারের দৃঢ় বিশ্বাস, ইংরেজ রুশের মোষের লড়াই একদিন না একদিন হয় খাইবার পাসে, নয় হিন্দুকুশে লাগবেই লাগবে। তাই দুই দলের পাঁয়তারা কষার খবর সরেজমিনে রাখার জন্যই একগাদা রাজদূত। তবু পয়লা শরিক আর দুসরা শরিকে দেখা সাক্ষাৎ, কথাবার্তা হয়। দুসরা শরিকের অধিকাংশই হয় কার বাড়ি, নয় মাস্টার প্রফেসর। দু দলের সম্পূর্ণ আলাদা হয়ে থাকা অসম্ভব, কিন্তু পয়লা ও তেসরা ও দুসরা তেসরাতে কখনো কোনো অবস্থাতেই যোগাযোগ হতে পারে না। যদি কেউ করার চেষ্টা করে তবে সে স্পাই। মাত্র একটি লোক নির্ভয়ে কাবুলের সব সমাজে অবাধে গতায়াত করতেন। বগদানব সাহেবের বৈঠকখানায় তার সঙ্গে আমার আলাপ হয়। নাম দোস্ত মুহাম্মদ খান, যাতে খাস পাঠান। প্রথম দিনের পরিচয়ে শেক হ্যান্ড করে ইংরেজি কায়দায় জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ডু। দ্বিতীয় সাক্ষাৎ রাস্তায়, দূর থেকে কাবুলি কায়দায় সেই প্রশ্নের ফিরস্তি আউড়ে গেলেন, খুব হাসতি, জোর হাসতি ইত্যাদি, অর্থাৎ ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো। তৃতীয় সাক্ষাৎ তাঁরই বাড়ির সামনে। আমাকে দেখা মাত্র চিৎকার করে বললেন, বফরমাইদ, বফরমাইদ, আসুন আসুন, আসতে আজ্ঞা হয়। কদমে তান মোবারক, আপনার পদদয় পুত পবিত্র হোক। চশমে তান রওশন, আপনার চক্ষুদয় উজ্জ্বলতর হোক। শানায়ে তান্দারাজ, আপনার বক্ষস্কন্ধ বিশালতর হোক। তারপরে আমার জন্য যা প্রার্থনা করলেন সেটা ছাপালে এদেশের পুলিশ আমাকে জেলে দিবে। আমি একটু থতমত খেয়ে বললুম, কী সব যাতা বলছেন। দোস্ত মুহাম্মদ চোখ পাকিয়ে তম্বিত লাগালেন, কেন বলবো না, আলবাত বলবো, 100 বার বলবো। আমি কি কাবুলের ইরানি যে ভদ্রতা করে সব কিছু বলবো সত্যি কথাটি ছাড়া?
আমি পাঠান, আমার ঘোড়ার লাগাম নেই, আমার জিভেরও লাগাম নেই। ঘরে বসিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, বাড়ি ঘরদোর গুছিয়ে নিয়েছেন তো? চাকর বাকর, রুটি গোশত, কিছু যদি দরকার হয় আমাকে বলবেন, সব জোগাড় করে দিতে পারি। কাবুলের তখ্তটি ছাড়া। তাও পারি, কিন্তু একটা কি না, খোঁজ খোঁজ পড়ে যাবে, কিন্তু ওটায় নজর দিয়ে কোনো লাভ নেই, বড্ড শক্ত, আমি বসে দেখেছি। আমি বললুম, কাবুলের সিংহাসনে বসা যে শক্ত সে তো আর গোপন কথা নয়। দোস্ত মুহাম্মদ আমার কথা শুনে গম্ভীর হয়ে গেলেন। আমি ভয় পেয়ে ভাবলুম বোধহয় বেফাঁস রসিকতা করে ফেলেছি, কিন্তু দোস্ত মুহাম্মদের উত্তর শুনে আমি অভয় পেলুম। বললেন, আহা হা হা, বাঁচালে দাদা, তোমায় তাহলে রসকস আছে। তোমার দেশের লোকগুলোর সঙ্গে আলাপ করে দেখেছি, বড্ড বেহুল্লোর, বেআড্ডা, বেরসিক। কি গম্ভীর মুখ, দেখে মনে হয় হিন্দুস্তান স্বাধীন করার দুর্ভাবনা যেন ওদেরই ঘাড়ে। অদ্ভুত লোক, অশ্লীল কথা বললেন রাস্তায় চেঁচিয়ে, চাকর বাকর বন্দোবস্ত করে দিবেন বললেন ঘরের ভেতর বসিয়ে ফিসফিস করে। রসিকতা শুনে যখন খুশি তখন মুখ হলো গম্ভীর। ভাবলুম এবার যদি দু একটা কটুবাক্য বলি তবে বোধহয় অট্টহাস্য করে উঠবেন। ততক্ষণে তিনি একটা কুশনে মাথা দিয়ে কার্পেটের ওপর শুয়ে পড়েছেন। চোখ বন্ধ করে বললেন, কি খাবে? চা রুটি, পোলাও গোশত, আঙুর নাশপাতি, যা খুশি। বাজারে সব পাওয়া যায়, বাড়িতে কিছু নেই। আমি উত্তর দেওয়ার আগেই লাফ দিয়ে উঠে বললেন, না না, আছে আছে, সিগারেট আছে, দাঁড়াও। বলে দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে গম্ভীর সন্দিগ্ধ দৃষ্টিতে এদিক ওদিক তাকালেন। তারপর আস্তে আস্তে দরজা বন্ধ করে পা টিপে টিপে সোফার পেছনে হাঁটু গেড়ে সোফা আর দেয়ালের মাঝখানের কার্পেট তুলে এক প্যাকেট সিগারেট বের করলেন। আমি তো অবাক। সামান্য সিগারেট, মদের বোতল নয়, প্যারিসের ছবি নয় যে এত লুকিয়ে রাখবেন। আর কার কাছ থেকেই বা এত লুকানো? শুনে দোস্ত মোহাম্মদ করুণ কণ্ঠে আর্তনাদ করে উঠছেন, ওরে ও হারামজাদা আগা আহমদ, তোকে আজ আমি খুন করব। রাইফেলটা সঙ্গে নিয়ে আয় বেটা, ওরে নেমুখ হারাম, তোকে খুন করে আজ আমি গাজী হব, ফাঁসি গিয়ে শহীদ হব। আমার দিকে তাকিয়ে বললেন, ওহ কি পাষণ্ড। দরজা বন্ধ করে হুড়কো মেরে সিগারেট বের করি। লুকিয়ে রাখি যেন আলাউদ্দিনের পিদিম, তবু বেটা সন্ধান পেয়েছে। আর কি বেহায় বেশরম, 10টা সিগারেটই মেরে দিয়েছে। ওহ। ততক্ষণে আগা আহমদ দরজা খুলে ঢুকেছে। কারো দিকে না তাকিয়ে দোস্ত মোহাম্মদের কোনো কথায় সাড়া না দিয়ে সোজা সোফার পেছনে গিয়ে কার্পেটের তলায় আরও বেশি দূর হাত চালিয়ে আরেক প্যাকেট পুরো সিগারেট বের করে আমার হাতে দিল। বেরোবার সময় দৌড়ের গোড়ায় একবার দাঁড়ালো, এক ঝলকের তরে দোস্ত মোহাম্মদের দিকে তাকিয়ে বলল, খালি প্যাকেটটা আমার, লুকিয়ে রেখেছিলাম। দোস্ত মোহাম্মদের চোখের পাতা পড়ছে না। অনেকক্ষণ পরে বললেন, কি অসম্ভব বদমায়েশ। আর আমাকে বেকুব বানাবার কায়দাটা দেখেছেন গর্ভস্রাবটার? শুধু তাই, নিত্যে নিত্যে আমাকে বেকুব বানায়। তারপর মাথা হেলিয়ে দুলিয়ে আপন মনেই বললেন, কিন্তু দাঁড়াও বাচ্চা, স্যাকরার ঠুকঠাক কামারের একঘা। আমার দিকে তাকিয়ে বললেন, ওর 5 বছরের মাইনে 300 টাকা আমার কাছে জমা আছে। সেই টাকাটা লোপাট মেরে রাইফেল কাঁধে করে একদিন পাহাড়ে উধাও হয়ে যাব, তখন জাদু টেট্টি পাবেন। আমি জিজ্ঞেস করলুম, আপনি কলেজে যাবার সময় তালা লাগান? তিনি বললেন, একদিন লাগিয়েছিলুম, কলেজ থেকে ফিরে এসে দেখি সেই তালা নেই, আরেকটা পর্বত প্রমাণ তালা তার জায়গায় লাগানো। ভাঙবার চেষ্টা করে হার মানলুম। ততক্ষণে পাড়ার বারান্দায় হেলে দুলে আগা আহমদ এলেন ঘণ্টাখানেক পর। পাষণ্ড কি বলল জানো? ও তালাটা ভালো নয় বলে একটা ভালো দেখে লাগিয়েছি। আমি যখন মার মার করে ছুটে গেলুম তখন শুধু বলল, কারো উপকার করতে গেলেই মার খেতে হয়। আমি বললুম, তালা তাহলে আর লাগাচ্ছেন না বলুন? কি হবে? আগা আহমদ আফ্রিদি, ওরা সব তালা খুলতে পারে জানো। এক আফ্রিদি বাজি ফেলে আমির হাবিবুল্লার নিচের থেকে বিছানার চাদর চুরি করেছিল। আমি বললুম, তালা যদি না লাগান তবে একদিন দেখবেন আগা আহমদ আপনার দামি রাইফেল নিয়ে পালিয়েছেন। দোস্ত মোহাম্মদ খুশি হয়ে বললেন, তোমার বুদ্ধিশুদ্ধি আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তত কাঁচা ছেলে নই। আগা আহমদের দাদা আমাকে আর বছরে 600 টাকা দিয়েছিল ওর জন্য দাহমতো একটা ভালো রাইফেল কেনার জন্য। এটা সেই টাকায় কেনা, কিন্তু আগা আহমদ জানে না। ও যদি রাইফেল নিয়ে উবে যায় তবে আমি তার ভাইকে তক্ষুনি চিঠি লিখে পাঠাবো। তোমার ভাতৃহস্তে রাইফেল পাঠাইলাম, প্রাপ্তির সংবাদ অতি অবশ্য জানাইবা। তারপর দুই ভাইতে। আমি বললুম, সুন্দর উপসুন্দর লড়াই। দোস্ত মোহাম্মদ জিজ্ঞেস করলেন,
রাইফেলের জন্য তারা লড়েছিল? আমি বললুম, না, সুন্দরীর জন্য। দোস্ত মোহাম্মদ বললেন, তওবা তওবা, স্ত্রীলোকের জন্য কখনো জব্বর লড়াই হয়? মোক্ষম লড়াই হয় রাইফেলের জন্য। রাইফেল থাকলে সুন্দরীর স্বামীকে খুন করে তার বিধবাকে বিয়ে করা যায়। উত্তম বন্দোবস্ত। সে বেহেস্তে গিয়ে হুড়ি পেলে, তুমিও সুন্দরী পেলে। রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বললেন, ভেবো না, লক্ষ্য করিনি যে তুমি আমাকে আপনি বলছো আর আমি তুমি বলে যাচ্ছি। কিন্তু বেশি দিন চালাতে পারবে না। সমস্ত আফগানিস্তানে কেউ আমাকে আপনি বলে না, ইস্তক আগা আহমেদ পর্যন্ত না। টাঙ্গায় চড়ার সময় দাঁড়াও বলে ছুটে গিয়ে একখানা বই নিয়ে এসে আমার হাতে গুঁজে দিলেন। মন্তব্য প্রকাশ করলেন, ভালো বই, কর্সিকা আর আফগানিস্তানে এই রকম প্রতিশোধের ব্যবস্থা। চেয়ে দেখি কলম্বা।